পাহাড়ের রানী দার্জিলিং কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব মনের কাছে। সেটা শুধুমাত্র পাহাড়ের সৌন্দর্যের জন্যই নয়, বরঞ্চ চা গাছ, তার সাথে টয় ট্রেন আর বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, সব মিলিয়ে দার্জিলিংয়ে ঘুরতে যেতে কোন বাঙালি ভালোবাসে না। অনেকে তো বারে বারে ছুটে যায়, কিন্তু এবারটা আমাদের ছিল প্রথমবার। আমরা কিন্তু কোনো রকম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিশেষ হেল্প নিইনি, তাছাড়াই নিজেরাই প্ল্যান করেছিলাম আমরা 4 দিন 3 রাত্রির একটা এমন ট্রিপ যার মাধ্যমে আমরা দার্জিলিংকে ভালো মতন ঘুরে দেখতে পারি। আর সেইভাবেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে। তো চলুন আপনাদেরও আমরা দেখাই কিভাবে আপনারাও আমাদের মতো খুব কম খরচে কিন্তু পুরো দার্জিলিং মাত্র 4 দিন এবং 3 রাত্রির মধ্যে ভালোভাবে ঘুরে নিতে পারবেন। সো চলুন আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সো প্রথমেই কোনো জায়গায় যাওয়ার জন্য আমাদের জানতে হবে সেখানে যাওয়ার পদ্ধতিগুলো। আর সব থেকে বেশি মানুষ যে পদ্ধতি পছন্দ করে বা নিয়ে থাকে সেটা হচ্ছে ট্রেন রুট। তো ট্রেন রুটের থ্রু যদি দার্জিলিং পৌঁছতে হয়, প্রথমেই পৌঁছতে হবে এনজেপি অথবা শিলিগুড়ি, কারণ এখান থেকেই সমস্ত গাড়ি ছাড়ে দার্জিলিং এর উদ্দেশ্যে। তো চলুন জেনে নি ফার্স্টে যে এনজেপি আর শিলিগুড়ি যাওয়ার জন্য কি কি ট্রেন এবং কোথা থেকে অ্যাভেলেবেল আছে। আমাদের কাছের মূল 3টি স্টেশনের মধ্যে কলকাতার থেকে 3টি গাড়ি ছাড়ে। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ছাড়ে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। আগরতলা গরিবরথ চলে শুধু রবিবার, আর গুয়াহাটি গরিবরথটি চলে শুধু বৃহস্পতিবার। ট্রেনের সময়গুলি দেয়া রইলো, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এরপরেই আসছে সব থেকে বড় স্টেশন হাওড়া স্টেশন। এখান থেকে সারাদিনে 4টে গাড়ি ছাড়ে, বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস ও কামরূপ এক্সপ্রেস। প্রত্যেকটি কিন্তু এনজেপি গ্রামে এখনো অবধি যে কটা ট্রেন বলেছি। এরপরে আসি শিয়ালদা স্টেশনে। এখানে সারা সপ্তাহ জুড়ে বেশ কিছু ট্রেন আছে। তার মধ্যে সকালের দিকে ছাড়ে কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা তোরসা এক্সপ্রেস, আর সন্ধ্যের পর উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল আর পদাতিক এক্সপ্রেস। আর এর মধ্যে এই কাঞ্চনকন্যায় কিন্তু একমাত্র এমন ট্রেন যেটা শিলিগুড়ি স্টেশনে যায়, আর আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল। তো এর যদি রিভিউ আপনারা দেখতে চান সেটা কিন্তু অলরেডি চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, যে সকল ট্রেনগুলি ভোরের দিকে গিয়ে পৌঁছাচ্ছে বা সকাল সকাল গিয়েই পৌঁছে যাচ্ছে এনজেপি বা শিলিগুড়িতে, সেইগুলোই কিন্তু ধরা শ্রেয়। তাতে আপনাদের সময় বাঁচবে সেই দিনের, কারণ দার্জিলিং পৌঁছাতেও কিন্তু আপনাদের মোটামুটি 3 ঘন্টা মতন সময় লাগবে গাড়িতে। আর হ্যাঁ, অ্যাপ্রক্স একটা টিকিট প্রাইস ডিটেলস দিয়ে দিলাম, একটু দেখে নেবেন পজ করে। এনজেপি তো পৌঁছে গেলাম, এর পরের কাজ কি? এরপরে দার্জিলিং পৌঁছাতে হলে আমাদেরকে এখান থেকে গাড়ি বুক করতে হবে বা শেয়ারে যেতে হবে। আরও একটা জিনিস করা যায়, যদি আপনারা বাসে যেতে চান মানে আরও কম খরচে, সেই ক্ষেত্রে আপনারা ঠিক স্টেশন থেকে বাইরে গেলেই অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো বা টোটো যে কোনো কিছুই ধরে চলে যেতে পারেন সোজা শিলিগুড়ি। এতে আপনাদের পার হেড খরচা পড়বে 20 টাকা করে। কিন্তু আমরা এনজেপিতে নেমেছিলাম এবং এখান থেকেই এর আগেও যখন আমরা নর্থ বেঙ্গল এসেছি, গ্যাংটক ঘুরেছি। হ্যাঁ, গ্যাংটকেরও কিন্তু ব্লগ আছে আমাদের, ওটাকে দেখতে পারেন যদি দেখতে চান। তো গ্যাংটক যখন ঘুরেছিলাম আমরা এখানে অঙ্কিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে প্যাকেজ বুক করে ঘুরেছিলাম। তো এবারেও আমরা এনাদের সঙ্গে কথা বললাম, কিন্তু হ্যাঁ, এনাদের সঙ্গে আমরা অনলি গাড়িটা ফিক্স করেছি, যে যাতায়াত এবং ওখানে যে ঘুরবো সেই ট্যুর, সেগুলো এনাদের সঙ্গে ফিক্স করেছি। হোটেল কিন্তু আমরা আগের থেকে নিজেরা বুক করে রেখেছিলাম, সো হোটেলের ডিটেলসও দেবো আপনাদের, এবং অঙ্কিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসেরও ডিটেলস স্ক্রিনে রইলো। আপনারা চাইলে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। মোটামুটি ভালোই এনারা রেঞ্জ দেন সমস্ত প্যাকেজগুলো, কিন্তু হ্যাঁ অবশ্যই বার্গেনিং করবেন, সবসময় বার্গেনিং কিন্তু দরকার সব জায়গাতেই। আর আমরাও বার্গেনিং করেইছিলাম, এবং লাস্টলি আমাদের কত খরচা হয়েছিল সেটাও আপনাদের শেষে আমরা বলে দেবো, এবং কীভাবে ঘুরেছি সেগুলো তো দেখতেই পাবেন আগের ভিডিওতে। আর যাওয়ার সময় আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেটা হচ্ছে শেয়ারে আমরা যাচ্ছিলাম। আমরা এখন রয়েছি এনজেপির এখানে যে শেয়ার ক্যাব বা রিজার্ভ ক্যাব পার্কিং সেখানে। আর এখানে আমরা এমনিতে তো জানেনই যে অঙ্কিতা ট্রাভেলসের মাধ্যমে আমরা যাতায়াত করছি, তাছাড়াও আপনাদের জন্য আমরা জেনে নিয়েছি এখানকার রেটটা। এখানে কিন্তু শেয়ারে দার্জিলিং অবধি যাওয়ার জন্য আপনাদের মাথা পিছু 300 টাকা করে পড়বে, আর যদি রিজার্ভ নেন এই গাড়ি তাহলে আপনাদের পড়বে 2500 টাকা করে। আর এটা কিন্তু এই সিজনের রেট, এরপরে আবার সিজন যখন কিন্তু রেট বাড়বে আরো, কারণ ওটা পিক সিজন। সো এটা কিন্তু সিজন ওয়াইজ প্রাইসগুলো চেঞ্জ হতে থাকে। আরও একটা জিনিস, আপনারা চাইলে কিন্তু এই স্টেশনের বাইরে বেরিয়েই প্রচুর ব্রেকফাস্টের দোকান পাবেন, সেখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর গাড়িতে করে রওনা দিতে পারেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে, বা দার্জিলিং যাওয়ার পথে আপনাদের গাড়ি ড্রাইভার যেখানে দাঁড় করাবে সেই দোকানে সেখানকার লোকাল একেবারে মোমো বা ওই ধরনের খাবার আপনারা ট্রাই করতে পারেন। আর এই 2.5 থেকে 3 ঘন্টার যে জার্নি হবে সেটা কিন্তু একেবারেই বোর হবেন না আপনারা, কারণ বাইরের দিকে দেখতে পাবেন
অপরূপ পাহাড়ি দৃশ্য, আর তারই সঙ্গে পাহাড়ের গায়ে থাকা বেশ কিছু শহর। তো এই দেখতে দেখতেই আমরা প্রথমে পৌঁছলাম কার্শিয়াং, তারপর ঘুম স্টেশন দেখতে পেলাম, বেশ কিছু মনেস্ট্রি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা দার্জিলিংয়ে। এই দার্জিলিংয়ে কিন্তু বেশ কিছু ট্যাক্সি স্ট্যান্ড আছে যেখানে এই ট্যাক্সিগুলো গিয়ে আপনাদের নামাবে। আমাদের হোটেল ছিল গান্ধী রোডের ওপরে, তাই আমাদেরকে নামিয়েছিল ক্লক টাওয়ারের সামনে। আর হ্যাঁ, এটাই যদি রিজার্ভ গাড়ি হতো তাহলে কিন্তু আমাদের হোটেলের সামনেই নামাতো। এবারে চলুন হোটেলের বিষয়ে কিছু কথা বলি। দার্জিলিং কিন্তু বেশ বড় জায়গা এবং তার মেন প্রাণকেন্দ্র হচ্ছে ম্যাল রোড। তো আপনারা যদি ম্যাল রোডের কাছাকাছি হোটেল নিতে চান তাহলে সেখানে প্রচুর হোটেল পাবেন, কিন্তু হ্যাঁ, ওখানে কিন্তু একটু কস্টলি। মোটামুটি পার ডে 3,000 থেকে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা অবধি ভাড়া যেতে পারে। সেটা হোটেলের ফেসিলিটির উপর ডিপেন্ড করছে। ক্যাবিন টার্স থেকে শুরু করে একদম ম্যাল অবধি অনেক হোটেল আছে যেখানে আপনারা ইজিলি রুম পেয়ে যাবেন। এরপরে চলে আসি, যদি আপনারা একটু মিডিয়াম রেঞ্জের রুম খোঁজেন, মানে এই ধরুন 1,000 থেকে শুরু করে 3,000 এই রকম একটা রেঞ্জের মধ্যে, সেই ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে গান্ধী রোড, যেখানে আমরাও রুম নিয়েছিলাম। এই জায়গাতে মোটামুটি স্ট্যান্ডার্ড রুম পাওয়া যায় এবং সেগুলো 1 থেকে 3,000-এর মধ্যে পার ডে হিসেবে আপনারা বেশ ভালো রুমই পেয়ে যাবেন। আর যদি একেবারে লো বাজেটে চান তাহলে বলবো ম্যাল রোডের থেকে আস্তাবলের রাস্তা ধরে একদম নিচের দিকে গেলে সেইখানে কিছু হোটেল আছে, কিন্তু হ্যাঁ, যেমন দাম কম সেরকম কোয়ালিটি নিয়েও কিন্তু একটু সন্দেহ আছে। এরপর আরও একটা জিনিস এখানকার হোটেলের বিষয়ে বলে দিই, আপনারা কিন্তু কোনো হোটেলে লিফট পাবেন না। হ্যাঁ, খুব হাইফাই যে সমস্ত হোটেল আছে সেগুলোতে হয়তো পেয়ে যেতেও পারেন, কিন্তু ম্যাক্সিমাম হোটেলেই কোনো কিন্তু লিফট নেই। এবার আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের বিষয়ে বলি। যেমন বললাম আগেই, আমরা গান্ধী রোডের ওখানে একটা হোটেল নিয়েছিলাম। এই হোটেলটার নাম ছিল হোটেল অঞ্জলি, এবং এই হোটেল অঞ্জলির একটা স্পেশাল রুম আছে যেটা হচ্ছে রুফটপ কটেজ রুম। সেই রুফটপ কটেজ ফ্যামিলি রুম আমরা নিয়েছিলাম, কারণ ওখানে হচ্ছে দুটো রুম একসাথে কনজয়েন্ট আছে, মানে মাঝখান থেকে চাইলে দুটো রুমকে ডিভাইড করে দেওয়া যেতে পারে, আবার চাইলে এক রুমও করে দেওয়া যেতে পারে জাস্ট একটা দরজা খুলে। তো ওই কটেজ রুম আমরা নিয়েছিলাম রুফটপের, যেখান থেকে ভিউ কিন্তু ছিল দারুণ, আর ওপরের রুফটাও এদের খুব সুন্দরভাবে সাজানো। আর তাছাড়াও এনাদের ব্যবহারও কিন্তু বেশ ভালো। পুরো রিভিউ যদি দেখতে চান চ্যানেলে আছে, গিয়ে ফুল রুম রিভিউ আর ওনাদের হোটেলের রিভিউ আপনারা পেয়ে যাবেন। আর ওনাদের ওখান থেকে একদিন আমরা খাবার নিয়েও খেয়েছিলাম, বেশ ভালোই, বাঙালি খাবার, ভালোই খেতে। তো খাবারটাও ওখানে আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের এই হোটেল ঢুকতে ঢুকতে কিন্তু দুপুর গড়িয়েই যাবে। তো দুপুরের খাওয়া দাওয়াটা যেমন বললাম চাইলে নিজের হোটেলে করে নিতে পারেন যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তাছাড়া যদি বাইরে গিয়ে ভালো বাঙালি খাবার খেতে চান তাহলে আমাদের রেকমেন্ডেশন হবে মহাকাল রেস্টুরেন্ট। হ্যাঁ, কেভিন টার্সের বাঁ পাশের রাস্তাটা ধরে একটু এগোলেই হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টের বাঙালি খাবার দাবার কিন্তু বেশ ভালো। আমরা দার্জিলিংয়ে যে 3-4 দিন ছিলাম তার মধ্যে প্রত্যেক দিনই ওখানে খাওয়া দাওয়া করেছিলাম, মানে একদিন যেমন বললাম হোটেলে, এবং বাকি দিনগুলো কিন্তু ওখানে খেয়েছি বিভিন্ন ধরনের বাঙালি থালি, ভেজ থালি, ফিশ থালি, চিকেন, মাটন সব রকম, এবং চাইনিজ বিরিয়ানি সবকিছুই, আর মোটামুটি সবকিছুই বেশ ভালোই খেতে ছিল। এবারে চলে আসি মূল যে কারণে দার্জিলিং আসা, মানে ঘোরাঘুরি। তো প্রথম দিন ট্রেনের জার্নির পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে খুব বেশি দূরে কোথাও যাওয়ার ইচ্ছেও হবে না, তো সেই কারণে কাছাকাছি আপনারা ম্যালে চলে যেতে পারেন এবং বিকেলটা সেখানেই কাটাতে পারেন। বেশ ভালো লাগবে, ফাঁকা জায়গা, চারিদিকে গাছপালা, বসারও বেশ ব্যবস্থা করা আছে চারপাশে, আর তার সঙ্গে পাহাড়ের রানী দার্জিলিং এর ভিউ। এর সাথে সাথেই এই ম্যালের সঙ্গেই কিন্তু রয়েছে মহাকাল টেম্পল। এই টেম্পলও আপনারা চাইলে ভিজিট করতে পারেন, বেশ ভালো লাগবে এটুকুনি বলতে পারি। কিন্তু হ্যাঁ, এখানে সিঁড়ি না থাকলেও রাস্তাটা কিন্তু বেশ ঢালু, আর উপর দিকে চড়াইটা উঠতে একটু কষ্টও হবে, কিন্তু হ্যাঁ পাশে রেলিংও আছে, ধরে ধরে ধীরে সুস্থে উঠে যেতেই পারবেন। আর মাঝে মাঝে বসার জায়গাও আছে, সাথেই রয়েছে রামজি হনুমানজির মন্দির। এবং এখানে ওপরে ওঠার সময় কিন্তু সাবধানে থাকবেন, কারণ এখানে প্রচুর বানর আছে যারা কিন্তু আপনাদের হাতের জিনিসপত্র বা মাথায় টুপি টুপি পরে থাকলে, চশমা পরে থাকলে সেগুলো টেনে নেওয়ার চেষ্টা করে, এবং বাচ্চাদেরকেও একটু সাবধানে রাখবেন। আর উপরে খানিকটা ওঠার পর আপনারা একটা জায়গা পাবেন যেখানে জুতো খুলে হাতটা ধুয়ে আপনারা উপরে উঠতে পারবেন, আর সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। আর এখান থেকে ওপরে উঠে পাবেন মহাকাল মন্দির বা শিব মন্দির এবং দ্বাদশ শিবেরও মন্দির, সাথেই বুদ্ধদেবেরও মন্দির।
কারণ এই মন্দিরটি এমন একটি মন্দির যেখানে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম এক হয়ে যায়। চারিদিকে এরকম কালারফুল লুঙ্কা লাগানো, বেশ ভালো লাগছে দেখতে। আর সঙ্গে এখানে অনেকে মানত করেছে, তো এখানে অনেকে চুনরিও বাঁধা রয়েছে, এখানে বোঝা যাচ্ছে। আর এই যে মেন গেটটা। এবার মহাকাল টেম্পল দর্শনের পর আমরা আবার নেমে চললাম। মেল ঘোরা হলো, মহাকাল টেম্পলের দর্শন করা হলো। তো এখানে একটা জিনিস বলে দিই, এই মহাকাল টেম্পল কিন্তু 7টা সাড়ে 7টা অবধি খোলা থাকে, তারপরে মন্দির বন্ধ হয়ে যায় সন্ধেবেলা। আর এরপরে কি করবেন? এরপরে চলুন, আমরা এসছিলাম মেল থেকে ডান দিকে নিউ মহাকাল মার্কেটের রাস্তা ধরে, এবারে যাব বাঁ দিকের চৌরাস্তা হকার্স মার্কেটের রাস্তা ধরে ভানু ভবনে। কারণ আগে যে সমস্ত ফাস্ট ফুডের স্টলগুলো বসতো কেভিন্টার্সের ওখানে, এখন কিন্তু সেই সমস্ত স্টল বসছে ভানু ভবনে, সাথেই মহাকাল মার্কেটও। এখানে গিয়ে আপনারা যেমন মার্কেটিং করতে পারবেন মোটামুটি মিডিয়াম একটা দামে, একটু দরাদরি কিন্তু সব জায়গাতেই করবেন, সাথেই এখানে সমস্ত স্ট্রিট ফুড পেয়ে যাবেন। তো আমরা কিন্তু রাতের খাবার এই স্ট্রিট ফুড দিয়েই সেরেছিলাম, আপনারাও চাইলে সারতে পারেন বা কোনো রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। আমরা যা যা খেয়েছি এবং যা যা প্রাইস আছে সেই লিস্টগুলো এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেও নিতে পারেন। এবং এখানকার এমনিতে খাবার দাবার কিন্তু বেশ ভালো, আমরা রেগুলার খেয়েছি, আমাদের কারোর কোনো অসুবিধা হয়নি। এই দিনকে কিন্তু চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে, কারণ এক তো জার্নির ধকল রয়েছে, দ্বিতীয়ত পরের দিনকে বেরোতে হবে ভোর ভোর একেবারে 3 পয়েন্ট সাইট সিইং এর জন্য। এই 3 পয়েন্টের মধ্যে থাকে টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। এবার এর পরেও কিন্তু বেশ খানিকটা সময় বেঁচে যায়, তো এর সঙ্গে আপনারা যে কোনো পয়েন্ট অ্যাড করতে পারেন, যেমন 2 পয়েন্ট অ্যাড করতে পারেন, গঙ্গা মাইয়া পার্ক এবং রক গার্ডেন পার্ক। তো আমরা রক গার্ডেনটাই শুধু অ্যাড করেছিলাম সেই দিনকে। আর আপনাদের যদি আমাদের মতো আগে থেকে গাড়ি ঠিক করা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই প্রথম দিনকে সন্ধেবেলায় কিন্তু যে কোনো ওখানে কেভিন্টার্সের কাছে অনেকগুলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস আছে, সেখানে গিয়ে কথা বলে গাড়ি ঠিক করে রাখতে পারেন। আর নইলে আমাদের মতন যদি আগে থেকে করা থাকে, তো গাড়ি তো হোটেলের বাইরেই চলে আসবে আপনাকে পিক করার জন্য টাইমলি একেবারে। আপনারা চেষ্টা করবেন সবসময় মোটামুটি ভোর 3:30 থেকে 4টের মধ্যে হোটেল থেকে বেরিয়ে পড়তে, কারণ এক তো টাইগার হিল অব্দি যেতে খানিকটা সময় লাগে, দ্বিতীয়ত মাঝখানে রাস্তায় যদি সিজন থাকে সেই সময় কিন্তু বেশ জ্যাম হয়ে যেতে পারে রাস্তা, এর ফলে টাইগার হিলে পৌঁছতে দেরি হবে এবং সানরাইজটা মিস হয়ে যেতে পারে। তো ওই জন্য চেষ্টা করবেন তাড়াতাড়ি বেরোতে। এবং যদি আপনাদের খুব বেশি দেরি হয়, সেই ক্ষেত্রে আপনাদের গাড়িও কিন্তু অনেকটা নিচে অনেক সময় পার্ক হয় এবং অনেকটা হেঁটে আপনাদের ওপরে উঠতে হবে, পার্কিং লটে জায়গা পাওয়া যায় না। কিন্তু আমাদের সময় খুব বেশি ভিড় ছিল না, তাই জ্যামও বিশেষ কিছু পাইনি, আর পার্কিং লট অবধি আমাদের গাড়ি নিয়ে গেছিলো। জাস্ট একটুখানি উঠেই দেখলাম টাইগার হিল। এবং এইখানে কিন্তু সকালবেলা বেশ কিছু খাবারের এবং উলেন জামা কাপড়েরও দোকান বসেছে দেখলাম। তো এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট সারতে পারেন, আর সঙ্গে দেখতে পাবেন খুব সুন্দর সূর্যোদয়ের দৃশ্য। কিন্তু আমাদের ভাগ্য অতটা ভালো ছিল না, কুয়াশার হাতছানি ছিল সঙ্গে, তারই মাঝে অল্প একটু দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার সোনালি চূড়া, তাও কিছু সময়ের জন্যেই। তো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, টাইগার হিলে কিন্তু ঢোকার সময় কোনো রকম টিকিট নেই, কিন্তু বেরোনোর সময় আপনাদের থেকে এন্ট্রি ফি নেওয়া হবে। এখন বেরিয়ে পড়ছি এখান থেকে, এখানে এন্ট্রি ফি দিতে লাগলো, এখানে পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি আছে। টাইগার হিল থেকে বেরিয়ে গাড়ি এরপরে সোজা নিয়ে যাবে আজকের দ্বিতীয় সাইট সিনিং পয়েন্ট, যেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই ঘুম মনেস্ট্রিতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। ভেতরে গিয়ে কিন্তু আপনারা বুদ্ধদেবের জীবনী সম্বন্ধিত নানা রকম বলতে পারেন ওয়াল পেন্টিং দেখতে পাবেন, এবং সাথেই খুব শান্ত ভেতরটা, এবং এই শান্তিটা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন ভেতরে গিয়ে, এবং ঘুরে ঘুরে পুরো মনেস্ট্রিটাই ভেতরটা দেখা যায়। এখানে মনেস্ট্রির ভেতরে এবং বাইরে কিন্তু বেশ কিছু সুভেনিয়ার স্টল আছে, যেখান থেকে আপনারা চাইলে সুভেনিয়ার কিছু কিনে নিয়ে যেতে পারেন। টাইগার হিলের কাছে যদি ব্রেকফাস্ট না করে থাকেন, এখানে ঘুম মনেস্ট্রির বাইরে কিন্তু বেশ কিছু ব্রেকফাস্টের দোকান আছে, ওখানেও ব্রেকফাস্ট সারতে পারেন। তো এখানে তো হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। এবার গন্তব্য তৃতীয় পয়েন্ট আজকের জন্য, যেটা হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ
ভোর 5টায় খুলে যায় আর বন্ধ হয় 7টার সময়। আর এখানকার এন্ট্রি টিকিট কিন্তু হচ্ছে 50 টাকা করে। বাচ্চাদের টিকিট লাগছে না এখানেও। আর এখানেও কিন্তু বাইরে বেশ কিছু খাবারের দোকান আছে। এই বাতাসিয়া লুপ কিন্তু আসলে একটি গোর্খা ওয়ার মেমোরিয়াল, এবং সাথেই বাতাসিয়া লুপের নাম পড়েছে এখানে টয় ট্রেনের লুপ আকৃতির রেল ট্র্যাকের জন্য। এটি বানানো হয়েছিল যাতে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আসা টয় ট্রেন এখানকার যে পাহাড়ি ঢাল সামলে দার্জিলিংয়ের দিকে যেতে পারে তার জন্য। এই বাতাসিয়া লুপের ভিতরে রেল ট্র্যাকের পাশ দিয়ে বেশ ভালো একটা মার্কেট বসে, যেখানে আপনারা নানা জিনিস এমনকি চাও কিন্তু পেয়ে যাবেন। আর সাথেই এখানে আপনারা দার্জিলিংয়ের লোকাল ড্রেস পরে ছবিও তুলতে পারবেন, যার জন্য ড্রেস পরতেই ভাড়া লাগে 50 টাকা। এছাড়াও এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও খুব সুন্দর ভিউ পাওয়া যায়, যা দেখার জন্য আপনারা চাইলে বাইনোকুলার ইউজ করতে পারেন। তার জন্য আপনাদের এখানে 50 টাকাই ফি লাগে। 3 পয়েন্ট সাইট সিন তো হয়ে গেল, এখনও সারাদিনের অনেকটা সময় বাকি। তাই আগে যেমন বলেছিলাম আমরা এর সঙ্গে অ্যাড করে নিয়েছিলাম রক গার্ডেন। তো আমাদের আজকে লাস্ট পয়েন্ট হতে চলেছে রক গার্ডেন। এই রক গার্ডেনে এন্ট্রির জন্য পার হেড 20 টাকা করে টিকিট লাগে। যথারীতি বাচ্চাদের কিন্তু টিকিট লাগে না। আর রক গার্ডেনে দেখার কি আছে অ্যাকচুয়ালি, আসলে একটা পাহাড়ের একদম মাথার ওপর রয়েছে ঝর্ণা, সেই ঝর্ণায় বেয়ে বেয়ে ক্রমশ নিচের দিকে নেমেছে পাহাড় দিয়ে, এবং তার চারপাশ ঘিরেই হয়েছে এই রক গার্ডেন পার্ক। এই ঝর্ণাটির নাম হচ্ছে চুন্নু সামার ফলস, এবং এটি যেমন এর চড়াইটা খুব সুন্দর, আশপাশে অনেক প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে পাবেন। সাথে পার্কটাও কিন্তু ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের ফার্ন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এখানে বেশ খানিকটা সময় লাগবে আপনাদের ওপরে উঠতে এবং নামতে, কিন্তু বেশ ভালোও লাগবে এটা বলতে পারি। আজকের এই ঘোরাঘুরি শেষ হতে হতে দুপুর হয়ে যাবে। তো হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিন আজকের দিনটা, কারণ অনেক ভোরে ওঠা হয়েছে। সন্ধ্যের দিকে চাইলে মেলে গিয়ে ঘুরতে পারেন, আবার ফাস্টফুডও খেতে পারেন। সেই সমস্ত করেই আজকের দিনটা কেটে গেল। এরপরে তৃতীয় দিনে মোটামুটি 8টা-9টার দিকে আপনাদের গাড়ি আসবে, কারণ আজকে বেরোতে হবে মিক্স পয়েন্ট সাইট সিনে। মিক্স পয়েন্ট সাইট সিনে প্রথমেই আপনাদের নিয়ে যাওয়া হবে পিস প্যাগোডা জাপানিজ টেম্পলে। হ্যাঁ, পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল এই দুটো পয়েন্ট কিন্তু এক জায়গায়। এখানে প্রবেশের জন্য কোনো রকম টিকিট মূল্য লাগে না। আর জাপানি টেম্পলটি হচ্ছে মূলত একটি বৌদ্ধ টেম্পল, এবং পিস প্যাগোডা হচ্ছে মূলত বৌদ্ধ স্তূপা। আজকের আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হচ্ছে টি গার্ডেন। এই টি গার্ডেনে গিয়ে শুধু যে চা গাছ দেখা বা ভ্যালির সুন্দর দৃশ্য উপভোগ করা তাই নয়, আপনারা কিন্তু বাড়ির জন্য চাও কিনে নিয়ে যেতে পারেন। আপনাদের গাড়ি যে দোকানের সামনে পার্ক করবে সেই দোকান থেকেই আপনারা বিভিন্ন ধরনের চা দেখে শুনে, এমনকি ফ্রিতে যত রকম ইচ্ছে চা টেস্ট করে তারপর নিজের ইচ্ছে মতো কিনতে পারেন। আর এখানে কিন্তু বিভিন্ন দামের এবং কোয়ালিটির চা পাওয়া যায়। এছাড়াও এই টি গার্ডেনে কিন্তু আপনারা এখানকার লোকাল ড্রেসও ভাড়া পেয়ে যাবেন সেম 50 টাকা করে, এবং ফটোশ্যুট করতে পারেন। আজকের পরবর্তী আমাদের গন্তব্যস্থল হলো তেনজিং রক। এই তেনজিং রক HMI মানে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের অন্তর্গত, এবং তেনজিং নোরগের নামানুসারে এর নামকরণ হয়েছে। এখানে আপনারা চাইলে 100 টাকার বিনিময়ে রক ক্লাইম্বিং করতে পারবেন। চায়ের বাগান এবং তেনজিং রকের কাছে কিন্তু বেশ কিছু খাবারের দোকান আছে। তো সকালের ব্রেকফাস্ট চাইলে এখানে সারতে পারেন, যেমন আমরা মোমো আর ম্যাগি দিয়ে সেরেছিলাম। নেক্সট আপনাদের গাড়ি আপনাদের নিয়ে যাবে পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্ক। এইখানে কিন্তু 3টে পয়েন্ট একসঙ্গে কভার হয়, কারণ এখানে যেমন জু রয়েছে, সাথেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট এবং বেঙ্গল ন্যাচারাল মিউজিয়াম, এবং প্রত্যেকটি কিন্তু দেখার মতন, এবং অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। এখানে এন্ট্রি হচ্ছে পার হেড 110 টাকা করে, এবং 10 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। জুতে জীবজন্তুদের দেখতে দেখতে খানিকটা এগোলেই চোখে পড়বে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রবেশদ্বার। এখান দিয়ে ঢুকে প্রথমে আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভিটি এরিয়া, যেখানে আপনারা 100 টাকার বিনিময়ে জিপলাইন করতে পারবেন এবং 250 টাকার বিনিময়ে অবস্ট্রাকল কোর্স করতে পারবেন। এটা আপনাদের নিজেদের ইচ্ছের উপরে। এরপরে ভেতরে গিয়ে দেখতে পাবেন তেনজিং নোরগের স্মৃতিসৌধ, শিকদার ভবন, তেনজিং নোরগের সমাধি, এডমন্ড হিলারির মূর্তি ও সাথেই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের একটি মিউজিয়াম। এটা কিন্তু ছাড়া যাবেই না একেবারে। এখানে গিয়ে আপনারা মাউন্টেনিয়ারিং
রিলেটেড অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে বেঙ্গল ন্যাচারাল মিউজিয়াম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের জীবজন্তুর ট্যাক্সিডার্মির মাধ্যমে সংরক্ষিত দেহ, কঙ্কাল, শিং, দাঁত এবং ছাল, নানা ধরনের জিনিস যা আপনাদের সত্যি অবাক করবে এটুকুনি বলতে পারি, এবং দেখতেও বেশ ভালো লাগবে। কখন যে সময়টা কেটে যাবে বুঝতেও পারবেন না, ওই জন্যই বলেছিলাম হাতে সময় নিয়ে আসতে হবে। এটাই ছিল আজকের লাস্ট স্পট। সো এখান থেকে বেরিয়ে সোজা চলে যান হোটেলে কিংবা রেস্টুরেন্টে, গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিন দুপুরে নিয়ে। আজকে হচ্ছে লাস্ট দিন, তাই সন্ধেবেলা করতে হবে মার্কেটিং। এবার আপনারা মেল মার্কেটে তো মার্কেটিং করতেই পারেন, কিন্তু যদি একেবারে সস্তায় লোকাল মার্কেটে মার্কেটিং করতে চান চলে যেতে হবে চক বাজারে। এটা হচ্ছে ঠিক পদ্মা রেস্টুরেন্টের পাশ দিয়ে নেমে গেলেই এই চক বাজার পাওয়া যায়, এবং পদ্মা রেস্টুরেন্টটা হচ্ছে ঠিক কেভিনটার্সের উল্টো দিকে বলা যায়। এখানে আপনারা বেশ সস্তায় জামা কাপড়, সুভেনিয়ার, অনেক রকমের ঘর সাজানোর জিনিস, জুতো সব কিছুই প্রায় পেয়ে যাবেন। আর এইভাবেই লাস্ট দিনটাও শেষ হবে। পরের দিনকে যে টাইমে ট্রেন আছে সেই অনুযায়ী হোটেল থেকে চেক আউট করে গাড়ি বলে রাখবেন, অথবা ট্যাক্সি স্ট্যান্ডে এসে ধরেও গাড়ি নিয়ে যেতে পারেন, সেটা আপনাদের ওপর সম্পূর্ণ। আমাদের গাড়ি তো বলাই ছিল যথারীতি, তো গাড়ি সময় মতো এসে আমাদেরকে নিয়ে গেছিলো। আমাদের ট্রেন ছিল সন্ধেবেলায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ি থেকে, তো আমরা শিলিগুড়ি দিয়ে যাত্রাটা করেছিলাম। আপনারাও চাইলে এই ট্রেনটা নিতে পারেন, কারণ এর কিন্তু টাইমিং বেশ ভালো, আর ভালো ট্রেনটা অনেকটাই ভালো টানে। সো পরের দিন সকালে পৌঁছে যাবেন শিয়ালদা। এখানেই দার্জিলিং ট্যুর শেষ। কিন্তু এবারে আসি খরচার বিষয়। খরচা কীরকম কী হবে বা হতে পারে সেটা বলি আপনাদের। যাওয়ার সময় আমাদের দার্জিলিং মেলে টিকিট লেগেছিল 365 টাকা করে, এবং ফেরার সময় 345 টাকা কাঞ্চনকন্যায় স্লিপারে জার্নি করে। নেক্সট আসছি গাড়ির বিষয়, মানে যাতায়াত এবং সাইট সিন। এটা যেমন বলেছিলাম যে আমরা অঙ্কিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে একটা ফুল প্যাকেজ করে নিয়েছিলাম ঘোরার জন্য, শুধু ঘোরাঘুরিটা। সেখানে আমাদের খরচা পড়েছিল অল টোটাল 9,000 টাকা, যার মধ্যে যাতায়াত যেটা ছিল এনজেপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে সেটা ছিল শেয়ার কারে, এবং যত ঘোরার ছিল সাইট সিন ছিল সেগুলো ছিল রিজার্ভ কারে। আমরা অল টোটাল ছিলাম 7 জন, যার মধ্যে ঋষি ছিল একেবারে ছোট্ট বেবি, তাই ও তো কোলেই ছিল। তো ধরলে 6 জনের ধরা যায়, পার হেড খরচা পড়েছে গাড়িতে 1500 টাকা। এরপরে আসি হোটেলে। হোটেল পার ডে পার রুম পড়েছিল আমাদের 1250 টাকা করে, আর খাওয়া দাওয়া ওই ধরুন পার ডে পার হেড 500 টাকা মতন খরচা হয়েছে। তো এই ছিল দার্জিলিংয়ের খরচার খসড়া। সো আশা করছি সমস্ত রকম ইনফরমেশনই আপনারা আজকের ভিডিওতে পেয়ে গেছেন। আরও যদি কোনো ইনফরমেশনের দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার, আপনাদের সাথে শেয়ার করার। এবং আজকের এই গাইড ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওতে, আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই রকমই নানা জায়গায় নানা রকম ঘুরতে যাওয়ার, খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতেই থাকে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।